ইমরান ওপর নিচ মাথা নেড়ে সামনে তাকায়। মোনা প্রসঙ্গ বললে বাবার হাতটা কাছে নিয়ে চুমু দিয়ে বলে, তোমার খুব কষ্ট হচ্ছে বাবা? এখানে অনেক ব্যথা, তাই না? আজকে সারা রাত মোনা তোমার পাশে থাকবে। মিনহাজ মেয়েকে আগলে ধরে বলল, কিন্তু মোনা, পাখিও যে অসুস্থ। বাবা মেয়ের টুকটাক কথা কানে আসছে। ইমরানের সামনে দৃষ্টি নিবদ্ধ করে ভাবছে আগামীকাল ফ্যাক্টরিতে কি হতে পারে। একটা বড় রকমের দুশ্চিন্তা তৈরি হলো। বাইরের মহলকে কাল ইতালি থেকে শনাক্ত করে নিয়েছে। ছোট্ট জীবনটাতে আর কোনো ঝামেলা চায় না ইমরান। মামুন সাহেব ইমরানকে দেখে যতটা খুশি হয়েছেন তার চেয়ে বিষাদ ছেয়ে গিয়েছে বদন জুড়ে ছেলের এই অবস্থায়। মিনহাজের বেডরুমে সমবেত হয়েছে বাড়ির সদস্যরা। নূরজাহান বেগমকে দেখে ইমরান সালাম দিল। প্রায় অনেক বছর পর ইমরানকে দেখে বাড়ির সবাই চমকে গিয়েছে। ইমরান মুচকি হেসে নূরজাহান বেগমকে বললেন, খালাম্মা খুশি হননি? নূরজাহান বেগম এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলল, কথা আটকাই গেল আমার বাপসান। এতটা বছর কইলাম আইসা ঘুইরা যাও, শুনলা না? আজ তো মনে হইতাছে স্বপ্ন দেখতাছি। হাসল ইমরান। এখনও আঞ্চলিক ভাষা রয়ে গিয়েছে নূরজাহান বেগমের মুখে। ইমরানের খুব ভালো লাগে এই মানুষটার মুখে এইভাবে আঞ্চলিক ভাষা শুনতে। পুনরায় হালকা হেসে বলল, তখন সময় হয়নি, এখন হলো তাই ছুটে এলাম আপনাদের কাছে। খুব ভালো করেছেন ইমরান ভাই, এবার কিছুদিন থেকেই যান। মায়া নাস্তা হাতে নিয়ে ঢুকতে ঢুকতে ইমরানের উদ্দেশ্যে বলল। মাথা নেড়ে প্রশ্ন করল ইমরান, কেমন আছো মায়া? আলহামদুলিল্লাহ ভালো। সালমা এবং মনসুর দুজন একসাথে এলো। মনসুরের সাথে কোলাকুলি করে ইমরান টুকটাক কথা বলছে। এর মাঝে সালমা প্রশ্ন করল, কিছুদিন কি থাকবেন ভাইয়া? আছি কিছুদিন। ঈশান কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। একটা বিয়ে করে নিন এবার, নতুবা আশেপাশে মানুষের জ্বালাই আবার দেশ ছাড়তে হবে। কথাটা যাকে বলা হয়েছে সে স্পষ্ট বুঝতে পেরেছে। ক্রোধে মাথার তালু গরম হয়ে গিয়েছে। ইচ্ছে করছে কষে চড় মারতে। তৎক্ষণাৎ মনসুর স্ত্রীকে ধমকে বলল, সবসময় অহেতুক কথা বলবে না। ইমরান মনসুরের দিকে তাকিয়ে বলল, মনসুর। মনসুর ইমরানের ইঙ্গিত বুঝে দমে গেল। সালমাকে সবার সামনে ধমক দেওয়াটা অপ্রয়োজনীয় আচরণ। ইমরান পছন্দ করেনি ব্যাপারটা, মুখ দেখে সহজে বোঝা যাচ্ছে। খাঁচা নিয়ে মোনা বাবার রুমে ঢুকলো। ইমরানের সামনে দাঁড়িয়ে কাকাতুয়ার খাঁচা এগিয়ে দিল। হাত বাড়িয়ে খাঁচা নিল ইমরান। ভেতরে লাল ঝুটি কাকাতুয়া ছটফট করছে। মোনা মিষ্টি গলায় বলল, ইমরান সাহেব তো, ইমরান সাহেব আমার মিন্নি। গাড়ির মধ্যে ব্যাপারটা মজার থাকলেও কেবল ঘটে যাওয়া ঘটনায় ব্যাপারটা দৃষ্টিকটু। নূরজাহান বেগম নাতনিকে ধমকে বললেন, ওই সেমরি, ইমরান কি তোমার বন্ধু? নাম ধইরা ডাকো কেন? বেত্তমিজ, সিসি, আদব কায়দা আর শিখাইতে পারলাম না। মোনা তেরে দাদির দিকে তাকিয়ে কটমট করে বলল, 100 বার ডাকবো, তাতে তোমার কি বুড়ি? হ্যাঁ, আপনাকে এই নামে ডাকলে কোনো সমস্যা আছে ইমরান সাহেব? ব্যাপারটাকে বাড়তে দিল না ইমরান। মোনাকে কাছে টেনে পাশে বসিয়ে বুঝিয়ে বলল, না মোনালিসা, আমার সমস্যা নেই, তবে আমি বেশ বড় তোমার চেয়ে। ডাকটা শুনতে অশোভনীয় লাগছে, যদিও খুব সুন্দর ডাক, তবে এইভাবে বাঙালি নারী তার প্রিয় মানুষদের স্মরণ করে না। আপনি তো আমার প্রিয়, আমাকে কত আদর করে মোনালিসা ডাকলেন। মিনহাজ মৃদু ধমক দিল মেয়েকে। ইমরান চোখ বড় করে তাকালো মিনহাজের দিকে। ইশারা দিয়ে বোঝালো না ধমক দিতে। বাবার ধমক খেয়ে ছলছল চোখে তাকিয়ে বলল, আমি অসুস্থ, তুমি অসুস্থ, তবুও আমাকে বকা দিলে। এই ইমরান সাহেব আর জীবনেও আমার বাসায় আসবেন না, আপনার জন্য আমি বকা খেয়েছি। দৌড়ে চলে গেল ইমরানের হাত থেকে খাঁচাটা কেড়ে নিয়ে। মা আমাকে রেগে বলল, আম্মা, সবকিছুতেই তুমি মুনিয়ার সাথে এমন করো? কি এমন অপরাধ করেছে? রুম জুড়ে নিস্তব্ধতা। গলাটা বেশ রোড়ো শোনালো, আজ আসাটা উচিত হয়নি, স্বভাবতই নারী জাতি নাজুক। আপনারা বকে ধমকি এইভাবে ম্যানেজ করতে গেলে হিতে বিপরীত হবে। কি থেকে কি হয়ে গেল। এর মাঝে ইমরানের ফোন আসাতে তড়িঘড়ি করে বের হলো। বাসা থেকে ফোন আসায় কেউ আটকায়নি। বাড়ির প্রতিটা মেম্বার আজ লজ্জা পেয়েছে। এতটুকু কারো বুঝতে অসুবিধা হলো না যে ইমরান ভীষণ রাগ করেছে। এভাবে কথা বলা ওর অপছন্দের।
শেপার্ডের সাথে ছোটাছুটি করতে গিয়ে পড়ে পা ছিলে ফেলেছে ইমরান শরীফের নবাব পুত্র। এখন সে টেবিলের ওপর অভিনব কায়দায় পা তুলে সোফায় শরীর এলিয়ে রেখেছে, কারণ ফুপি বলেছে পা যেন না নাড়ায়, এতে পা ব্যথা বেড়ে যাবে। চুপচাপ শান্ত ছেলেটা পা ছিলে যাওয়াতে যতটা ভয় না পেয়েছে, ফুপি তার চেয়ে বেশি ভয় পেয়েছে। ফুপির তড়িঘড়ি অবস্থা দেখে ঈশান মুচকি মুচকি হাসছে। 5 বছর বয়সে বাবার সাথে ইতালি পাড়ি দেয় ঈশান। প্রায় 7 বছর কেটে গিয়েছে। প্রথম 3 বছর দেশে আসা যাওয়ার মধ্যে থেকেছে ইমরান। আইরিন ইতালি গেলেও দেখে রাখত ঈশানকে। সেই সময়টাতে ইমরান দেশে আসতো। গত 4 বছর আর আসা হয় না সেভাবে। দুশ্চিন্তা গেড়ে বসে মাথায়। এছাড়া ঈশানের পড়াশোনা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি, সময়, ঘটনা সবই সে বুঝে, তবুও মাঝে মাঝে ভুল করে ফেলে। তবে ভুলের সমাধানও তার জানা। বাবার কাছে সব সমাধান এক চুটকিতে মেলে যায়। অপেক্ষা করছে বাবার জন্য। ইমরান ঈশানের রুমে ঢুকেই ছেলের এই হাল দেখে কাছে এসে জড়িয়ে ধরল, বুকের সাথে চেপে ধরল। এতটুকু পথ মনে হয়েছে প্রাণ পাখি বোধহয় উড়েই গেল চিন্তায়। ছেলের কপালে চুমু দিয়ে বলল, প্রিন্স বেশি ব্যথা করছে? নো পাপা, আমি ঠিক আছি। চিন্তায় ফেলে দিয়েছিলেন তো পাপাকে? ফুপি চিন্তা করছিল, দেখো কিভাবে আমাকে রোবট বানিয়ে বসিয়ে রেখেছে। পাপা জানো, ফুপি ভয় পাচ্ছে ব্যথা যদি আরো বেড়ে যায়। আমার তো চিন্তা হচ্ছে ফুপির জন্য। মনে হয় যেন ব্যথাটা আমার না, ফুপির। কথাটুকু বলেই হেসে দিয়েছে ঈশান। ছেলের এই হাসিটুকুর জন্যই নতুন করে জীবন সাজানো হয়নি। নিজের জীবন সাজালে ছেলের জীবন বিগড়ে যেতে কতক্ষণ। এই ছেলে তার বড় তপস্যার, কোনোভাবেই ছেলের জীবন নষ্ট করবে না। সারাদিনের ক্লান্তিতে ঘুম ঝেঁকে ধরেছে। তিমিরাচ্ছন্ন কামরায় বিছানায় গা এলিয়ে দিল। হুমড়ি তুমড়ি খেয়ে নয়ন ঢুকলো রুমে। ইমরান দরজা দিয়ে দেখতে পেয়েছে নয়নকে। রুমের লাইট জ্বালিয়ে নয়ন চেয়ার টেনে বসলো, কপালে ব্যান্ডেজ। এভাবে হন্তদন্ত হয়ে আসার কোনো মানে খুঁজে পাচ্ছে না ইমরান। প্রশ্নসূচক দৃষ্টি। নয়ন গাল ফুলিয়ে বলে, আজকে রাতটা থাকতে দিবি তোর বাসায়? প্রশ্ন করবি না। প্রয়োজন নেই। কেন, কোন মুখে? দোষ তো তোর। আমার কিভাবে? রিসিভ না করলেই হতো। আমি কি জানতাম যে ওই মহিলা ছিল? অপরিচিত নাম্বার ছিল তো। ফ্রেশ নে, খেয়ে নিবি। নয়ন বাসায় পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিল। অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করতে মেজাজ চটে গেল। ফোনটা ছিল ইমরানের প্রাক্তন স্ত্রী কাকনের। পাশে ছিল রিক্তা। নয়ন না বুঝে রিক্তাকে বলে দিল। রিক্তা ক্ষেপে বাসা থেকে বের করে দিল। নয়নকে কেন ফোন দেবে ওই দুশ্চরিত্রা? ইমরানকে ফোন দিয়ে বিচার দিয়েছে। ইমরান সমাধান দিয়েছে বাড়ি থেকে বের করে দিতে। নয়নও তাই ইমরানের ঘাড়ে। উঠে গিয়ে ফ্রেশ হতে গেল ইমরান। পরনে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো নয়নের চেঁচামেচিতে। ফোন দিয়ে তখন থেকে কেউ বিরক্ত করছে। ফোন রিসিভ করতে বুঝতে পারলো নতুন নাম্বার থেকে বিরক্ত করা হচ্ছে। ইমরান খাটে বসে ফোনটা স্পিকারে রাখলো। এদিকে নয়ন ছটফট করছে কাকনকে কথা শোনানোর উদ্দেশ্যে। ইমরানের ইশারাতে নিশ্চুপ নয়ন। ওপাশ থেকে মেয়েলি স্বর এলো, ইমরান, সব কিছু লিমিট থাকে। দেশে এসেছো অথচ ছেলেকে দূরে সরিয়ে রেখেছো কেন? আমি কথা বলতে চাই। ইমরান নির্বাক। নয়নকে ইশারা দিতেই নয়ন বুঝে দরজা খুলে বের হলো। এদিকে কাকন প্রশ্ন করেই যাচ্ছে। ইমরান কাকনের কয়েক বাক্যের বিপরীতে হ্যাঁ করছে। এর মাঝে নয়ন ঈশানকে কোলে করে নিয়ে এলো। ছেলেটার পায়ে ব্যথা। ঈশান সামনে আসতেই ইমরান পাশে বসিয়ে বলল, ঈশান, কথা বলো। ঈশান বাবার দিকে একবার তাকায়, আবার নয়ন আঙ্কেলের দিকে তাকায়। গলার স্বর শুনে বুঝে গেল কে। দেশে থাকাকালীন 4 বছর আগে ওই মা কথা বলতে চেয়েছে কয়েকবার, তখন বাবা দেয়নি। আজ কেন দিচ্ছে? ওপাশে থেকে মা সম্পর্কিত নারী বলল, ঈশান বাবা, কেমন আছো? ছেলের ব্যবহার দেখে ইমরান তৃপ্তির হাসি দিল। ছেলেটা যে ভদ্রতা শিখেছে এতেই ইমরান খুশি। পুনরায় ফোন আলাপে মনোযোগ দিল। ওয়ালাইকুম সালাম। আমাকে তুমি চিনতে পেরেছো? জি। আমি তোমার মা। জানি। আসবে মায়ের কাছে? কেন? বাবা, তুমি তো এখন বড় হয়েছো। এখন তোমাকে তোমার বাবা আর আটকে রাখতে পারবে না। তুমি মায়ের কাছে চলে আসো।
পাপা তো আমাকে আটকে রাখেনি। তাহলে চলে আসো। কখনো না, পাপাকে ছেড়ে কোথাও যাব না। আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না। কেন আমার পাপাকে কষ্ট দিতে আমায় ফোন দিয়েছেন? আমি আপনাকে চাই না, আমি আপনাকে চিনি না। আমার বাবা মা সব আমার পাপা। ফোনের লাল অপশনটা চেপে ফোন কেটে দিল ঈশান। বাবার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কেঁদে দিয়ে বলল, পাপা তুমি পচা, কেন কথা বলেছো ওনার সাথে? আমি তোমার উপর খুব রাগ করেছি, আমার কষ্ট হচ্ছে পাপা। ইমরান ছেলেকে বুকের সাথে চেপে ধরল। কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না। বাবাকে আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছে ছোট্ট ঈশান। ভেতরটা হয়তো মা মা করছে, অথচ সেই মায়ের আদর যখন খুব প্রয়োজন ছিল তখন তা থেকে বঞ্চিত ছিল। এখন দরকার নেই। ইমরান ছেলের চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খেলো। ছেলেকে কোলে বসিয়ে বলল, প্রিন্স, তুমি যেতে চাইলে যেতে পারো, পাপা কিছু বলবে না। ঈশান গলা আঁকড়ে ধরে বলল, ঈশানের শুধু পাপা, চাচু, ফুপি, সোহান ভাইয়া আর সামান্তা আপু আছে, আর কাউকে লাগবে না। তুমি প্রমিস করো কখনো মিসেস কাকুনের কাছে পাঠাবে না। প্রমিস? ছি বাবা, মা হয় তোমার। প্রমিস করো, আমি আবার কাঁদবো না হলে। নয়ন ধমক দিল ইমরানকে। তোর কি প্রেম উতরাই পড়ছে? ছেলেটাও বুঝি কি ভালো আর কি খারাপ, তুই বুঝিস না? যত ঈশানকে কাকুন থেকে দূরে রাখবি তত ভালো। ঈশান, পাপা তোমাকে দূরে পাঠাবে না, সবসময় তুমি পাপার কাছেই থাকবে। ইমরান ছেলের ছোট্ট হাত দুটোতে চুমু খেয়ে বলল, পাঠাবো না পাপা জান, পাপা তোমাকে ছাড়া যে বাঁচবে না বাচ্চা। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু প্রিন্স। ঈশান নিজেই দু চোখের পানি মুছে বলল, পাপা জানো আজ কি হয়েছে? শেপার্ড আর আমি নিচে খেলা করছিলাম, রাবিয়া আন্টি এবং মতিয়া আন্টি বাগানে কাজ করছিল। ফুপি বলেছিল তুমি কুমড়োর শাক পছন্দ করো, সেটা তুলে আনতে। ফুপি একটা খাবার বানাবে। মতিয়া আন্টি শাক তুলতে গিয়ে দেখে কালো জোকের মতো কিছু একটা। উনি একদম ভয় পায়নি, সেটা চুপি চুপি তুলে রাবিয়া আন্টির ওড়নাতে লাগিয়ে দিয়ে সেই কি চিৎকার! বলছে, রাবিয়া তোরে জোকে ধরছে রে, তুই তো মইরা যাবি রে, তোর তো বিয়া হইব না রে, তোর জামাই আর তোরে বিয়া করতে আইব না রে। ঈশান হাসতে হাসতে থেমে গেল। এদিকে নয়নও হাসিতে লুটপাট। ইমরানের চক্ষু ছানা বড়া। ছেলে কিভাবে এই ভাষা অবিকল নকল করে দেখালো? ছেলেকে প্রশ্ন করলো, তুমি ভয় পাওনি? আমি তো জিনিসটা দেখিনি। এরপর কি হয়েছে শোনো। কি? মতিয়া আন্টি সেই যোগসহ চিৎকার দিতে দিতে বাড়িতে ঢুকে গেল। এইদিকে ফুপি এদের চিৎকার দেখে বকাঝকা শুরু করেছে। পরে নাকি জোয়ারদার চাচা এসে সেই যোগ মেরেছে। সেই থেকে মতিয়া আন্টি 3 বার গোসল করেছে, এখন অসুস্থ হয়ে পড়েছে। রাবিয়া আন্টিকে পানিশমেন্ট হিসেবে ফুপি কান ধরে 2 ঘন্টা এক পায়ের উপর দাঁড় করিয়ে রেখেছে। এখন তারও পায়ে ব্যথা করছে। সব কাজ ফুপি শেষ করেছে। এর মাঝে আমি তো একটু পায়ে ব্যথা পেলাম। সব নিয়ে আজ ফুপির খুবই খারাপ অবস্থা যাচ্ছে, তাই একটু মনটা খারাপ। ইমরান মুখে বিরক্তকর শব্দ করে বলল, এদের দুজনকে নিয়ে বড্ড বিপদে আছি। তোমার রুবিনা আন্টি কোথায়? আন্টি তো ছুটিতে, আন্টির বোনের মেয়ের বিয়ে না। ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তুমি যাও রুমে, বাবা তোমাকে খেয়ে দেবো। আমি খেয়েছি পাপা, তুমি খেয়েছো? না বাবা, পাপা খেয়ে নিতে পারবো, তুমি রেস্ট নাও। পায়ের ব্যথা কমেছে? নেই তো ফুপি, শুধু চিন্তা করে। আচ্ছা, এই ছোট ছোট মাঝেই কি তুমি পায়ে ব্যথা পেয়েছো? ঈশান ওপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওদের চেঁচামেচিতে আমি আর শেপার্ড কনফিউজড ছিলাম কোন দিকে দৌড়াবো। পরে ইটের সাথে ধাক্কা খেয়ে পড়েছি। শেপার্ড আমাকে সাহায্য করেছে, নতুবা আরও বেশি ব্যথা পেতাম। পাপা, শেপার্ডও ব্যথা পেয়েছে মনে হয়। ইমরান ট্রাউজার পরে ছেলেকে কোলে তুলে নিল। ট্রাউজার পরার সময় নয়ন একখানা কানজ্বালা করা কথা বলে উঠল, আমি ইমাজিন করতে পারছি একটা জিনিস দোস্ত। ইমরান ভ্রু কুঁচকে বলল, কি? যদি মিস তোফা তোকে তোয়ালে পড়া দেখতো, উফ, ফিট খেয়ে যেত। এরপর তুমি হাসপাতালে থাকতো, তখন আমরা কিউসি ম্যানেজার হিসেবে কাকে নিতাম? অবশ্য গত মাসে একজন। ইমরানের বজ্র ধমকে লাফিয়ে উঠল নয়ন। মুখটা প্যাঁচার মতো করে বলে, ভাই, আমার মনে অনেক সুখ। আহারে, আজকে রাতে আমিও তোয়ালে পরে আমার রিক্তার সাথে। ঈশানকে দেখে মেকি কান্না করে থামলো। পুনরায় বলে উঠল, কিন্তু বউটা বাইর করে দিল।
থামলি কেন? বল অসভ্য। মুখ চালানো শুরু করলে সামনে কি আছে চোখে পড়ে না? বেয়াদব। ঈশান হাঁ করে দুজনের তামাশা দেখছে। ইমরান ছেলেকে কোলে তুলে নিল। নয়নকে জিজ্ঞেস করলো যাবে কিনা। তিনজনে মিলে রওনা দিল শেপার্ডের বাড়ি। ঈশান বাবার কোলে উঠতে লজ্জা পেয়ে বলল, পাপা আমি পারবো, কোলে নেওয়া লাগবে না। ইমরান আরো শক্ত করে ছেলেকে চেপে ধরে বলল, আমার ছেলে আমার কাছে সবসময় ছোট্টটিই থেকে যাবে। এখনো এত বড় হনি যে পাপার কোলে উঠতে লজ্জা পাবে। নয়ন হেসে বলে, ঈশানকে বিয়ে দিয়ে দিবে এবার, কি বলিস ইমরান? ঈশান লজ্জায় মুখ ঢেকে বলে, চাচু পচা কথা বলবে না, বিয়ে করবে না, পাপা তাহলে একা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে শেপার্ডের বাড়ির সামনে এসে ঈশানকে নামিয়ে দিল ইমরান। দেখতে দেখতে ছেলেটা পারতে পা দিয়েছে। এদেশ সেদেশ করে পড়াশোনায় পিছিয়ে পড়েছে। অন্যদের মতো এখন ক্লাস 6-এ থাকার কথা, এখন পিছিয়ে ভর্তি করাতে হবে। ছেলের পেটে কাতুকুতু দিয়ে বলল, তাই না? বাবার কথা এত ভাবে আমার প্রিন্স। ইয়েস, ভাবতে তো হবেই। শেপার্ডের কাঠের বাড়ি খুব সুন্দর করে সাজানো, মনে হবে যেন কোনো মানুষের বাড়ি। ভেতরে দোলনা আছে, ঘুমানোর জন্য বেড আছে, ক্ষুধা লাগলে ঘন্টা রেখেছে যা বাজালে খাবার দেওয়া হয়। ইমরান শেপার্ড বলে ডাকতেই ছুটে এলো, হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরলো ইমরানকে। জিজ্ঞেস করলো, কিরে কোথায় ব্যথা পেয়েছিস দেখি? শরীলা ক্রন্দন শব্দ করে হাঁটু দেখালো। শেপার্ডের জানালার পাশেই ওর মেডিসিনের বক্স রাখা। ইমরান হাত বাড়িয়ে তা নিয়ে বসে ড্রেসিং করে দিল। অনেকখানি ঘা হয়েছে বাচ্চাটার। এই জার্মান শেপার্ড বাংলাদেশে থাকতেই কিনেছে। মাঝে মাঝে এই ইস্তিয়াক সোহানের সাথে দেশে এসে ঘুরে যেত। ওয়েল ট্রেন্ড এই শেপার্ড, ঈশানের জন্যই রাখা হয়েছে। শেপার্ডকে ড্রেসিং শেষে পুনরায় ওর বাড়ি পাঠিয়ে নিজেদের কামরার উদ্দেশ্যে রওনা হলো। ঈশানকে এবার নয়ন কোলে নিতে চাইলে ঈশান লজ্জা পেয়ে বলে, তোমরা দুজন আমাকে লজ্জা দিতে চাইছো কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। ছুটে পা খুঁড়িয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ইমরান ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, ছেলে আমার বড় হচ্ছে নয়, লজ্জা পেতে শিখেছে। ঘোর মন খারাপ নিয়ে কলেজে এসেছে। তখন থেকে চয়ন ডেকেই যাচ্ছে, কিন্তু প্রতি উত্তর নেই। গতকাল বাবা ওই লোকটার জন্য তার উপর রাগ করে কথা বলেনি। কি এমন হয়েছে ইমরান সাহেব ডাকাতে? সবাই একটা সাধারণ ব্যাপার নিয়ে এমনভাবে কথা বলা শুরু করেছে, মনে হচ্ছে যেন মহা অপরাধ করে ফেলেছে। তবে মনার মাঝে কাল রাত থেকে অপরাধবোধ কাজ করছে। গম্ভীর মুখে লোকটিকে খ্যাপাতে ইচ্ছে করে এমন সম্বোধন করেছিল। অবশ্য সে কচি খুকি নয় যে এসবের মানে বোঝে না। বয়সে বড় কোনো পুরুষ মানুষকে এমন সম্বোধন খুব বাজে শোনায়। ব্যাপারটাকে মোটেও বাচ্চামো বলা যায় না, অশোভনীয় ব্যাপার। সব কিছু বুঝেও কেন নিজের জেদটাকে বজায় রাখতে হবে এটাই মোনার মাথায় আসে না। তার এই জেদটাই একদিন তাকে ডুবাবে। এইসব নিয়ে বাড়াবাড়ি করাতে আজ নিজের মধ্যে চাপা কষ্ট অনুভব করছে। গতকাল রাত থেকে শরীর কিছুটা ভালো। বাসায় ভালো না লাগাতে কলেজে এসেছে নাস্তা না করেই। সবচেয়ে অপছন্দের বিষয় গণিত। পারে না তা নয়, মজা পায় না এই বিষয়টিতে। আগে সমরেশ স্যার বোঝাতেন, ভালোই লাগতো, তবুও মাঝে মাঝে বিরক্ত হতো। স্যার চলে যাওয়ার পর এহসান স্যার এসেছে। 6 মাস হলো উনি গণিত ক্লাস নেন। এই লোক দেখতে ভালো হলেও ভেতরে পুরাই তেতো। মোনার যাকে মনে ধরে না তার কথাও শুনতে ভালো লাগে না, তাই সে প্রথম ক্লাসেই অন্যমনস্ক। পক্ষান্তরে বাকিরা খুব মনোযোগ দিয়ে এই লোকের ক্লাস করছে, কারণ তিনি স্কুল রমণীদের অতি পছন্দের মানুষ। রবীন্দ্রনাথের অপরাজিত বইয়ে একটা মাকাল ফল ছিল, তার নাম অনুপম। এখন এহসান স্যারকে তার মাকাল ফল মনে হচ্ছে। উপরে সুন্দর, ভেতরে তেতো, বড়ই অদ্ভুত ব্যাপার। চয়ন খুব মনোযোগ দিয়ে খাতায় অঙ্ক তুলছে। মোনাকে ধাক্কা দিয়ে বলল, বোর্ড মুছে ফেলবে, তাড়াতাড়ি তোল। এতক্ষণ এত মেয়ে কথা বলেছে, কারোর দিকে নজর গেল না। কেবল চয়নের মুখ নিঃসৃত দুটো শব্দতে লোকটা হোয়াইট বোর্ডে লেখা থামিয়ে পেছন ফিরে বজ্রপাত সৃষ্টি করলো ক্লাসে চয়নকে ধমক দিয়ে। মোনাও ভয়ে জড়সড় হয়ে গেল। চয়ন মেয়েটা বুঝতেই পারল না মিনিটের মধ্যে কি হলো ক্লাসে। স্যারের চক্ষু নিবদ্ধ দ্বিতীয় সারির বেঞ্চিতে, যেখানে মোনা চয়ন নামের 2 তরুণী বসে আছে। মোনা ঢোক গিলে চয়নকে দাঁড় করিয়ে দেয়, সাথে নিজেও দাঁড়ায়।
স্যার চমকে দিয়ে মোনাকে ধমকে বলে। ভ্রুকুচকে আসলো মোনার। স্যারের গলা কিছুটা নরম বুঝতে পেরে বলে উঠল, চয়ন তো একা কথা বলেনি স্যার, শাস্তি তো আমারও প্রাপ্য। চয়নের দিকে তাকিয়ে এহসান স্যার একটা কথাই বলল। ঠোঁট কামড়ে চোখের পানি ফেলছে চয়ন। সাদা খাতায় পড়তেই লেখাগুলোর কালি ছড়াতে শুরু করলো। চয়নের কাঁধে হাত রাখতেই ঠান্ডা স্বভাবের মেয়েটা কেমন অসহায় চোখে তাকালো। স্যার ক্লাসে না থাকলে আজ বকেই দিত। অকস্মাতে এহসান স্যার টেবিলের ওপরে শব্দ করে ডাস্টার রেখে মার্কার পকেটে গুজে ক্লাস থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে কাউকে কিছু বলেও যায়নি। ক্লাস শেষ হওয়ার আরও 15 মিনিট বাকি। স্যার বের হওয়ার 2-3 মিনিটের মাথায় পিয়ন এসে জানালো স্যার আজকে আর আসবে না। মাত্র প্রথম ক্লাস ছিল, চাইলেও ছুটি নেওয়া সম্ভব নয়। দুইজনই ক্লাস ক্যাপ্টেনকে বলে ওয়াশরুমে এলো। ক্লাসের বাকিরাও চুপচাপ ছিল। বুঝতে পেরেছিল চয়নকে এভাবে বকা দেওয়াতে খারাপ লেগেছে মেয়েটার। এতটা রিয়্যাক্ট করা স্যারের উচিত হয়নি। ওয়াশরুমে এসে মোনা চয়নকে বলল, এত বাড়াবাড়ি কেন করছিস? আমার মনে হয় স্যার কিছু আন্দাজ করেছে। চয়ন চোখে মুখে পানির ছাপটা দিচ্ছে। মোনার দিকে প্রশ্নসূচক চোখে তাকালো। মোনা বেসিনের পাশে টাইলসে পা ঝুলিয়ে বসে বলল, স্যারের শেষ কথাটা শুনছিস? স্যারের শেষ কথাটা শুনিসনি? কি হিসেবে স্যার বলতো তুই গোল্লায় গিয়েছিস? তোর তো রেজাল্টও ভালো। চয়ন হতবাক হয়ে বলল, আমি তো সত্যি এর আগে স্যারের বকা খাইনি। একদম তাই। তবে বলছি স্যারকে নিয়ে যে আকাশ কুসুম ভাবছিস তা বাদ দে। মোনা, আমি সত্যি স্যারকে খুব পছন্দ করি, শ্রদ্ধা করি। এখন এটা যদি আমার আবেগ হয় তবে আবেগ। আমি চেষ্টা করছি বের হতে এই আবেগ থেকে, পারছি না তো। দূর হ পাগল, আমাদের চেয়ে বেটা 15 বছরের বড়। তুই বললি এই কথা মোনা? তুই নিজেই তো আমার মাথায় উপন্যাসের পোকা ঢাললি। সারাক্ষণ বাংলা উপন্যাসের নায়কদের কথা বিড়বিড় করতি, আর জমিদারের ছোট্ট বউ হওয়ার স্বপ্ন দেখতি। মোনা দাঁত খিচিয়ে বলে, ওটা স্বপ্ন, এখন জমিদারও নাই আর ছোট্ট বউ হতে পারবো না। 21 শতকে এসে জমিদার কই পাবো? পেলে বিয়ে করে নিব। চয়ন বিরক্ত হয়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। পেছন পেছন মোনা ছুটতে ছুটতে বলল, আচ্ছা তোকে সুযোগ দিলাম এহসান স্যারকে পটিয়ে এখন বিয়ে করার, আমি সাক্ষী হব। অবশ্যই মহারানী, আমার বাল্যবিবাহে আপনাকে ছাড়া আর কাউকে তো সাক্ষী হিসেবে পাওয়াই যাবে না। দুনিয়ার মানুষ এত পাগল হয়নি। দুই বান্ধবী খুনসুটি করতে করতে ক্লাসের দিকে এগিয়ে গেল। মোনা মনে মনে প্রশান্তি অনুভব করলো। যাক, মেয়েটা একটু হেসেছে। তবে প্রকৃতপক্ষে আজ এহসান স্যারের ব্যবহার চিন্তায় ফেলার মতো ছিল। টেবিলের সামনে ছানার মিষ্টি রাখলো রহমত। ফোনে কাজ করতে ব্যস্ত ছিল। এর মাঝে রহমত এলো ডিশ নিয়ে। মাথা ধরা এখনো ছাড়েনি, 2 আঙুলে কপাল ঘষছে। ফ্যাক্টরির অবস্থা জানার জন্য ফোন দিয়েছিল ফ্যাক্টরির ম্যানেজারকে। 9টা বাজার 10 মিনিট বাকি, এখনো একটা কাকপক্ষীও নেই। ইমরান মনে মনে ডিসিশন নিয়েছে আজ ফ্যাক্টরিতে তালা ঝুলিয়ে দিয়ে আসবে। যদি 100 কোটি লস হয় হবে, তবুও নিজের আত্মসম্মান সবার আগে। হালাল উপার্জন তার। কখনো বিপদে 1 টাকা দিয়ে কেউ বলেনি ইমরান এগিয়ে যা। বাবা মা চলে যাওয়ার পর সোনার চামচ মুখে দেওয়া ছেলের জীবন হয়ে উঠেছিল মর্মান্তিক। মাঝে মাঝে মনে হয় বাবার মনে কষ্ট দিয়েছে, তাই হয়তো শাস্তি প্রাপ্য ছিল। তবে এভাবে বেড়ে ওঠাটা দুজনের দোয়া। বাবা মারা যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলেছিলেন, তুই পারবি বাবা, সব সামলে নিতে, ভাই বোনের খেয়াল রাখিস। তিলে তিলে গড়ে তুলেছে সাম্রাজ্য। এগিয়ে এসেছিল বন্ধু আর মিনহাজ ভাই। এরপর আর পেছনে তাকাতে হয় নাই। রহমতের ডাকে সম্বিত ফিরে প্লেটের দিকে তাকিয়ে কান থেকে ফোন নামালো। প্রশ্ন করার আগে উত্তর এলো রহমতের, স্যার, তামান্না ম্যাডামের বিয়ের মিষ্টি। এতটুকুই কথা। ইমরানের কানে পুনরায় ফোন দিল। রহমত কফি দিয়েই বের হয়ে যাচ্ছে। কফিতে চুমুক দিল। ফোনের ওপাশ থেকে অপ্রত্যাশিত জবাব পেয়ে কিঞ্চিত হাসল। রহমতকে বলল নয়ন আর মিনহাজকে ডেকে নিয়ে আসতে। নয়ন মিনহাজ আসতেই মিষ্টির প্লেট এগিয়ে দিল। নয়ন জানালো সে খেয়েছে। মিনহাজ তো ডায়াবেটিসের জন্য খায় না। মে আই কাম ইন স্যার?
মেয়েলি গলা শুনে তিনজনের চোখ দরজায় নিবদ্ধ হলো। ইমরান দরজার দিকে তাকিয়ে অনুমতি দিল। ইয়েস কাম। তামান্না ভেতরে ঢুকে জড়সড় হয়ে দাঁড়িয়ে বলল, স্যার আমার বিয়ের মিষ্টি। পুনরায় অভিনন্দন। তামান্না 3টি বিয়ের নিমন্ত্রণপত্র এগিয়ে দিয়ে বলল, স্যার ছোট করে আমাদের বাড়িতেই আব্বু আম্মু আয়োজন করেছে, আসলে খুব খুশি হব। ইমরান চুপ। মিনহাজ উত্তর দিল, ইনশাআল্লাহ। তামান্না বের হতেই তিনজন বেরিয়ে পড়ল। রিক্সা দিয়ে বাসায় যায় মোনা। আজও ব্যতিক্রম হবে না, তবে একটু ফুল দোকানে যাবে আজ। সামনেই দোকান। হেঁটে সেদিকে অগ্রসর হলো। ততটুকু পথ একটি কথাই মাথায় ঘুরছে, চয়ন আর এহসান স্যার কি আসলেই সুন্দর জুটি? ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 4:30। কোচিং শেষ করে এরপর বাসায় ফিরতে হয়। মন খারাপ থাকলেই ফুলের দোকানে যায়। দোকানে প্রবেশ করে নিজের পছন্দের দুটো বেলি ফুলের গাজরা নিল। সালমা চাচি নেবে না, তাই ওনার জন্য নিল না। দোকান থেকে বের হতেই চোখে পড়ল পরিচিত ব্যক্তি। একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দেখেও না দেখার ভান করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পেছন থেকে সেই কণ্ঠ, মোনালিসা। বান্ধবীরা বলতো যে পুরুষের গলার স্বর মোটা সে পুরুষ সুন্দর। দেখতে সুন্দর এমন নয়, হয়তো ব্যক্তিত্বে সুন্দর বুঝিয়েছে। উঠতি বয়সী তরুণী প্রথম প্রেমে পড়েছিল গলার স্বরের। সেই স্বর একজন টেলিভিশন নিউজ প্রেজেন্টারের। গতকাল কানে তার চেয়েও বেশ আকর্ষণীয় এই স্বরটা বেজেছে। আজও বাজলো। মোটা পুরুষালী স্বরটাই যেন থমকে দিল সব। ঘাড় ঘুরিয়ে ডাকের উৎসের দিকে মুখ করল মোনা। তাকিয়ে দেখে মানুষটা ঠোঁটের কোণে এক পেশে হাসি ঝুলিয়ে কিছুটা এগিয়ে এলো। মোনা রেগে থাকলেও ভদ্রতা বশত সালাম দিল। ইমরান একটু ঝুঁকে প্রশ্ন করল, কমেছে? তীক্ষ্ণ দৃষ্টি মোনার। ইমরান মোনার হাতের দিকে ইশারা করে প্রশ্ন করল, কার জন্য? অনিচ্ছা এবং ইচ্ছার সংমিশ্রণে উত্তর দিল, আমার আর ফুপির। সুন্দর। জানি আমি। মোনালিসা। ধক করে উঠল মোনার হৃৎপিণ্ড। এভাবে ডাকে কেন মানুষটা? হাঁসফাঁস লাগছে মোনার। ইমরান মোনার দিকে তাকিয়ে মোনার দুকাত ধরে নিজের দিকে ফিরিয়ে মাটিতে হাঁটু ঘিরে বসে মোনার জুতার ফিতা লাগিয়ে দিতে দিতে বলল, এভাবে তো পড়ে যেতে পারো রাস্তায়। দেখো, আই নো ইউ আর জিনিয়াস, কিন্তু মাঝে মাঝে কিছু পরিস্থিতি তো সামলে নিতে শিখতে হয়, তাই না? তুমি বড় হচ্ছ না? তোমার বাবার অনেক আশা তোমায় ঘিরে। দুষ্টুমি করলে তো বাবা কষ্ট পাবে। এই যে আর সারাদিন আমাদের অনেক কাজ ছিল, কিন্তু তোমার বাবার দিকে তাকিয়ে দেখি মন খুব খারাপ। এর কি ঠিক হয়েছে? বাবার মন খারাপ শুনে মোনা ছলছল চোখ করে তাকায়। পরিবারের মানুষজন ছাড়া বাইরের কেউ কখনো এত যত্ন করেনি মোনাকে। দুহাতে চোখ মুছে মোনা বলে, আমি বাসায় যাব। ইমরান বলল, কিভাবে? রিকশায়। আমার গাড়িটা নিয়ে যাও। আমি যাব না তোমাদের বাসায়। বাইরে প্রচন্ড রোদ, রিকশায় গেলে তোমার শরীর আরো খারাপ হবে। কালকের জন্য সরি ইমরান সাহেব। ভুলবশত বলে ফেলেছে এবার। সাথে সাথে জিহবায় কামড় দিয়ে কান ধরে বলে, আর বলবো না, সরি সরি। ইমরান এবার মুচকি হাসি দিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, যাও, গাড়িতে ওঠো। আর আপনি? এই যে রিকশা নিচ্ছে। মোনা হাত বাড়িয়ে বলল, ফ্রেন্ডস। সাথে গানও গাইল 2 লাইন। তুমি কি আমার বন্ধু হবে, ভুলিয়ে দেবে দুঃখ যত। ইমরান হেসে দিল। ভাবলো আসলে আদুরে একটা মেয়ে। হ্যান্ডশেক করে বলল, ওকে ফ্রেন্ডস। খুশিতে লাফিয়ে বলে, বাসায় চলুন আমার সাথে। ইমরান মাথা নেড়ে রাগ করার ভান করে বলে, যদি কেউ বের করে দেয়? সরি বলেছি তো, আর করবো না। মোনার মাথায় হাত দিয়ে চুলগুলো একটু এলোমেলো করে বলল, ওকে, গিভ মি 5 মিনিটস। তুমি গাড়ি থেকে বসো। ফুল দোকান থেকে একটা ফ্লাওয়ার বুকে নিয়ে পাশে সুপার শপে গেল। এসে দেখে মোনা আগের জায়গায় দাঁড়িয়ে আছে। হাতে একটা ব্যাগ নিয়ে মোনার সামনে এসে ওর ছোট্ট হাতটা মুঠোয় পুরে গাড়িতে উঠে পড়ল দুজন। সিটে বসতেই মোনার দিকে ব্যাগ এগিয়ে দিল। ব্যাগ খুলে দেখলো কিছু চিপস, আইসক্রিম এবং চকলেট। মোনা খুশি মনে আইসক্রিম বের করে খাওয়া শুরু করলো। ইমরানের দিকে আইসক্রিম ধরে খেতে বলে। ইমরান না খেয়ে বলল, আমি সুগার খাই না। একটু। তুমি খাও। গলার গম্ভীর নাকচ করার শটটা এবার বেশ বিচ্ছিরি শোনালো। মোনা নাক কুচকে জানালায় তাকালো। জানার ইচ্ছেতে প্রশ্ন করলো মোনা, আপনি সবসময় আমাকে না না করেন কেন? ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, না করার মতো কাজ করো তাই।
মুখ ঘুরিয়ে মোনা পিঠ দিয়ে বসলো ইমরানের দিকে। যাত্রা শুরু। গাড়িতে রবিন সফট ভয়েসে গান দিয়েছে। মোনার মিররে চোখ যেতেই দেখতে পেল ইমরানের ব্যস্ততা ল্যাপটপ নিয়ে, চোখে সানগ্লাস। গাড়িতে কেন সানগ্লাস? ঠোঁট বাঁকিয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ দিল। হঠাৎ আইসক্রিম খেতে খেতে ইমরানকে রাগাতে জোরে জোরে ছড়া শুরু করলো। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং এ লাইস, নো পাপা, ওপেন ইওর মাউথ। ল্যাপটপ থেকে নজর সরিয়ে মোনার দিকে তাকালো। মোনা তো আপন মনে জানালায় মন দিয়ে আউড়ে যাচ্ছে। ইমরানের মুখের ভঙ্গি পরিবর্তন হয়নি। মনে মনে ভাবলো, আর কি কি পারে এই মেয়ে? সানগ্লাসের আড়ালে প্রতিটি কাজই পর্যবেক্ষণ করছে ইমরান। আইসক্রিম খেতে খেতে নাকে আর গালে লাগিয়েছে। হাত দিয়ে মুছতে গিয়ে হাতও ভরিয়ে ফেলেছে। এমন অমনোযোগী হয়ে খেলে লাগাটাই তো স্বাভাবিক। সাথে আবার ইমরানকে টিচ করতে ছড়া বলছে। খানিকটা হাসি পেল ইমরানের। এই বয়সে অনেক মেয়েই বাচ্চা সামলায়, অথচ এই মেয়েকে সামলাতেও একজন লাগে, হওয়াটাই স্বাভাবিক। মেয়েটার গ্রুমিং করেছে বাবা। একজন মা যা পারে বাবা অবশ্যই ততটুকু করতে পারবে না। ছেলে সামলানো যতটা সহজ, বাবাদের পক্ষে মেয়ে সামলানো ততটাই কঠিন। ল্যাপটপের পাওয়ার অফ করে ব্যাগে ঢুকিয়ে সানগ্লাসটা খুলে মোনার দিকে সরাসরি তাকালো। মোনার আইসক্রিম খাওয়া ততক্ষণে শেষ। ইমরান রবিনকে ডেকে বলল টিস্যু বক্স দিতে। দুটো টিস্যু নিয়ে মোনার দিকে বাড়িয়ে বলল, মুখ মুছে নাও মোনালিসা। টিস্যু হাতে নিয়ে মোনা মুখ মুছে নিল। ইমরান আর একটা টিস্যু নিয়ে নাকের গোড়া মুছে দিয়ে বলল, খাওয়াটাও শিখলে না? মোনা ব্যাগ থেকে পানির বোতল বের করে বলল, এত শিখে কি কাজ? বাবা খাইয়ে দেয়, ফুপি খাইয়ে দেয়। ইমরান কথা বাড়ালো না। আবার কোন বেফাস কথা শুনতে হয়। হঠাৎ মোনা ইমরানের দিকে ফিরে বলে, ইমরান সাহেব, নাও ইউ আর ফ্রেন্ডস, রাইট? আবার আপনি রাগ করেন আর যাই করেন, আমি আপনাকে এই নামেই ডাকবো। প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করব। ইমরান মোনার কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলল। সংযত করে নিল নিজেকে। মোনা পুনরাবৃত্তি করলো কথা, আমার বেস্ট ফ্রেন্ড তো বাবা আর ফুপি, কিন্তু এই কথা কাউকে বলতে পারবো না, তাই আপনাকে বলি। মেয়েটা সামান্য একটা কথা বলার আবদার করেছে। মায়া হলো ইমরানের। নিজ থেকে বলতে চাইছে ভেবে ইমরান সায় দিল মাথা নেড়ে। বলা শুরু করলো তরুণী, নাম বলবো না, কিন্তু আমার পরিচিত একজন আমার অপছন্দের স্যারকে পছন্দ করে। এখন তাদের মধ্যে বিয়ে হলে কি খারাপ হবে? ইমরান ভ্যাবাচাকা খেয়ে গেল। হঠাৎ গাড়ি ব্রেক কষল। সামনে ঝুঁকে গেল তিনজনই। আকস্মিক ব্রেকের জন্য কেউই প্রস্তুত ছিল না। রবিন এই প্রশ্ন শুনে বেকল হয়ে ইমরানের দিকে তাকালো। ইমরান মুখের ভাষা হারিয়ে ভাবল, কি প্রশ্ন এটা? আগাগোড়া মাথা ল্যাজবিহীন প্রশ্ন। রবিনের ফ্যাল করে তাকিয়ে থাকা দেখে মোনা বাচ্চা ধমক দিয়ে বলল, কালো গাড়ির পাইলট, পার্সোনাল কথা বলছি, দেখছেন না? থামালেন কেন? গাড়ি চালান। ইমরান ইশারা দিল রবিনকে। মোনা ইমরানকে হাতে আলতো ধাক্কা দিয়ে বলল, আহা, বলুন না ইমরান সাহেব, খারাপ হবে? ইমরান শূন্য মস্তিষ্কে প্রশ্ন করল, মোনালিসা, আমি তোমার প্রশ্নই বুঝিনি। ওকে, ক্লিয়ার করছি। আমার বান্ধবী আমার একজন স্যারকে পছন্দ করে, কিন্তু স্যারকে আমি অপছন্দ করি। এখন তাদের বিয়ে হলে কি খারাপ হবে? না তো খারাপ কেন হবে? বিয়েটা বান্ধবীর সাথে হবে। তোমার পছন্দ বা অপছন্দের প্রশ্ন তো আসছে না। বাসায় প্রস্তাব দিতে বলো। আর বিয়ের জন্য নিতান্তই ছোট তোমরা। আরে সেখানেই তো গলত। স্যারের বয়স 30। কত বড়? বাসায় তো মানবেই না। চোখ বড় বড় হয়ে গেল ইমরানের। ধমক দিতে যেও নিজেকে সংবরণ করে বলল, মোনালিসা, লিভ দোজ ফ্রেন্ডস, ওরা পচা। না, ও অনেক ভালো, শুধু মনে মনে পছন্দ করে, স্যার জানে না। কাকে কি বুঝাচ্ছে? আবার বলে শুধু মনে মনে পছন্দ করে। এই মেয়ে যদি বুঝতো যে এই কথা বলে ঘোর বিপদ ডেকে এনেছে, সে কি আর এত বড় ভুলটা করতো? ইমরানের মনে হলো মিনহাজের সাথে এই ব্যাপারে কথা বলা প্রয়োজন। তাই মোনাকে এই প্রসঙ্গ থেকে বের করে অন্য কথা বলতে শুরু করলো। মিনহাজের বাড়িতে পৌঁছে গিয়েছে। মায়া দরজা খুলে ইমরান আর মোনাকে একসাথে দেখে হতবাক। দরজা থেকে সরে গিয়ে ঢুকতে দিল। মোনা লাফিয়ে লাফিয়ে ঘরে ঢুকলো জুতা নিয়ে। এর মাঝে নূরজাহান বেগম বকা শুরু করেছে। তার ঘর নোংরা করে ফেলেছে।
বসার ঘরে তার অনেক পছন্দের একজন মানুষকে দেখে চেঁচিয়ে উঠল খুশিতে। ছোট দাদু। মানুষটা দাঁড়িয়ে জড়িয়ে ধরল মোনাকে। মামুন সাহেব হাসছেন। মিনাজ একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ইমরানকে দেখে চমকে গেলেও চুপ করে আছে। চোখ দিয়ে আশ্বস্ত করল ইমরান। সামনে দাঁড়ানো ইমরানকে দেখে মিজানুর রহমান হালকা হাসলেন। মোনা একপাশে সরে এলে জড়িয়ে ধরলেন ইমরানকে। অনেকক্ষণ জড়িয়ে ধরার পর মিজান একটা কথাই বলল, কিছুক্ষণ আগে শুনেছি তুই এসেছিস, আমাকে জানাসনি, রাগ করিনি, তবে এখন তোকে পেয়ে মনে হলো হাতে আকাশের চাঁদ পেলাম। ইমরান লজ্জা পেয়ে বলল, আঙ্কেল সরি। মামুন সাহেবের ছোট ভাই মিজান। এই মানুষটা ইমরানকে বড্ড ভালোবাসে। কেন বাসে তার কোনো কারণ নেই। যথেষ্ট শ্রদ্ধা করে ইমরান তাকে। সোফায় বসলো ইমরান মিজান সাহেবের পাশে। মামুন সাহেব ইমরানকে প্রশ্ন করলেন, আমার দাদু ভাইকে কোথা থেকে ধরে আনলে ইমরান? আর হাতের ফুল কার জন্য? ইমরান স্বাভাবিক স্বরেই বলল, একজন বিশেষ কারোর জন্য। ফুল কিনতে গিয়ে দেখা মোনালিসার সাথে। মোনা ততক্ষণে মায়ের হাতে গাজরা পরিয়ে নিজেও পরে সোফার ওপরে বসে আছে। মায়া খানিকটা হেসে বলল, যাক, আপনাদের মিটমাট হলো দেখে ভালো লাগছে। মিনহাজের মুখ এখনো গম্ভীর। সোফা থেকে উঠে বাবার পাশে গিয়ে বাবার কোল ঘেঁষে বসে বাবাকে জড়িয়ে ধরে বলল, প্রিন্সেস কষ্ট পাচ্ছে। কিং এর উচিত রাগ ভেঙে প্রিন্সকে খাইয়ে দেয়া। কিছু খায়নি প্রিন্সেস আজ টিফিনে। রাগ ধরে রাখতে পারেনি। মায়াকে চোখ দিয়ে বোঝালো খাবার নিয়ে আসতে। ড্রয়িং রুমে সবাই গল্প করছে, হাসছে। ইমরান গম্ভীর হয়ে বসে আছে। মোনাকে খাইয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল মিনহাজ। আড়ালে মিনহাজকে ডেকে নিয়ে ইমরান ঘটনা খুলে বলল, ফুল দোকানের এবং বান্ধবীর। মিনহাজ বেশ দুশ্চিন্তায় পড়ে গেল। এই মেয়েটা তো দুরন্তপনায় চিন্তাটা ঘিরে ধরেছে মিনহাজকে। ইমরান কাঁধে হাত দিয়ে বলে, সময় দাও, বড় হচ্ছে তো, বয়সটা কিন্তু ভালো না, বকা দিও না, কৌশলে বুঝিয়ে দিও। মিনহাজ মলিন স্বরে বলল, ভয় তো সেখানেই, কখন কি করে বসে, কোন লোকের পাল্লায় পড়বে আল্লাহ জানে। সেদিন বলে, বাবা আমার জমিদারদের ভালো লাগে, মোগল সাম্রাজ্যের সম্রাটরা কি সুন্দর বিয়ে করে বউদের জন্য নিজের জান কুরবান করত। আমি তো চমকে গেলাম, আল্লাহ জানে কোন সম্রাট জান কুরবান করছে, ওর নাকি মমতাজ হওয়ার ইচ্ছা। ইমরান আশ্বস্ত করে বলে, একেবারে পাক্কা বাচ্চা মানুষ, ভাগ্যিস মমতাজি হতে চেয়েছে, ঝাঁসি রানী লক্ষ্মীবাই হতে চায়নি। এই ইনফিচুয়েশন কেটে যাবে, চিন্তা করো না। আর যদি না কাটে? কোনো রাজা বাচ্চা দেখে বিয়ে দিয়ে দিবে। কোথায় পাবো? এখানেই দ্য এন্ড। যা পাবে না তা নিয়ে সময় নষ্ট বোকামি। ইম্পসিবল, ইলজিক্যাল থিংস ক্যান নেভার বি এ ম্যাটার অফ থট, সো লিভ ইট। বাড়িতে নতুন ইউনিটের কাজ ধরেছে মিনহাজ। ইমরানকে তাই দেখানোর জন্য 3 তলায় উঠেছে। ফোনার সাথে একপাশে গিয়ে কথা বলছে। অন্যদিকে ইমরান নতুন ফ্ল্যাটের প্ল্যান দেখছে ঘুরে ঘুরে। ইট বালি সিমেন্ট সব কিছু ছড়ানো ছিটানো। অসাবধানতায় পড়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। পেছন দিয়ে মোনা এসে ভয় লাগালো। ওয়াও! ইমরান তো ভয় পেল না, উল্টা মোনা পড়ে যেতে গেলে ইমরান ধরে ফেলে, ধমকে বলল, এখন বললে হাত পায়ে ব্যথা পেতে না? এত দুষ্টুমি কেন করো? ওয়াও! আপনাকে আমার পছন্দ হয়েছে তাই। ইমরান কিছু না বলেই ঘুরে ঘুরে সদ্য ইট বসানো রুম দেখছে। এই ইউনিট মিনহাজ মোনার জন্য রেডি করছে। নিচে সবাই মিলেমিশে থাকলেও মিনহাজের ধারণা নূরজাহান বেগম এবং সালমা মোনাকে পছন্দ করেন না, তাই এই ইউনিট করার পরিকল্পনা করেছে। সকলকে বুঝিয়েছে মেয়েকে নিয়ে ওপরে চলে আসবে কাজ শেষ হলে। নূরজাহান বেগমের ধারণা মোনার জন্যই মিনহাজ দ্বিতীয় বিয়ে করেনি। সেই ক্রোধ প্রায়শই প্রয়োগ করে নাতনির ওপর। ইমরান সাহেব, আপনাকে আমাদের ছাদ বাগানের অলকানন্দা দেখাবো, আসুন। কথা শেষ করে ইমরানের হাত ধরে হলুদ অলকানন্দা গাছের কাছে এনে একটা ফুল ছিঁড়ে নিজের কানে গুজল। কথার ঝুড়ি ফুটিয়েছে। ঢিলে ঢালা একটা কালো গুড গার্ল লেখা টি শার্ট, ডেনিম ট্রাউজার পরেছে, গলায় স্কার্ফ ঝুলছে। উঁচু করে ঝুঁটি বাঁধা চুলে শালীনতা বজায় রাখলে ইমরানের আজ মোনার পোশাক বেশ দৃষ্টিকটু লাগছে। বাড়ন্ত বয়স, চোখে লাগাটা স্বাভাবিক। এর মাঝে মোনা বলে উঠল, সুন্দর লাগছে না আমাকে?
উত্তর দিল না, কিন্তু অজানা রোষ চাপল মনে। এভাবেই বাইরে ঘুরঘুর করছে কেন? কিছু বলবে ভেবেও বলছে না। ভাবলো সরাসরি এইসব বলা ঠিক হবে না। ইমরান চোখ সংযত করে বলল, বাসে যাও। মনা ভ্রু কুঁচকে বলে, এতক্ষণ এত গল্প করলাম, শোনেননি? হুম। বলুন তো কি কি বললাম? খেয়াল করিনি। একটা কথা, হুম। আমার বন্ধু তার স্যারকে ভালোবেসে ভুল করেনি, কারণ ওর কাছে হয়তো স্যার বেস্ট। চক্ষু শীতল ইমরানের, হৃদয় কুচকানো। মেয়েটা এখনো সেই প্রশ্ন নিয়ে বসে আছে। ইমরানের সেই ব্যাপারে কোনো হেলদোল নেই। তবে এখনকার জেনারেশন সো ফাস্ট, ভালোবাসার কথা অকপটেই বলে দেয়। অথচ তার বেলাতে ভালোবাসার কথা জানাতেই যা তুলকালাম পরিবারে ঘটেছিল, ভাবলেই আজও মস্তিষ্কে আঘাত লাগে। ইমরানের নীরবতা দেখে মোনা নিরাশ হয়ে বলল, অন্যদিকে ফিরেছেন কেন? আমার দিকে ফিরুন, কথা শুনুন। ইমরানের থুতনি ধরে মোনা নিজের দিকে ফিরিয়ে নিল। হতচকিত হয়ে গেল ইমরান। দাঁতে দাঁত লেগে গেল ইমরানের। প্রচণ্ড ক্রোধ নিয়ে বলল, মোনালিসা, নিজের রুমে যাও। চোখ ছোট ছোট করে মোনা বলল, না, আর একটু পরে যাব। ইমরান কোনো শব্দ উচ্চারণ না করেই সোজা ছাদের সিঁড়ি বেয়ে বাসায় নেমে আসলো। এমন কাণ্ডে মোনা বিস্মিত হলো। আজ তো মোনা কিছু করেনি, তাহলে রাগ করলো কি কারণে? একান্ত মর্মপীড়া নিয়ে নিচে নেমে আসলো। মিনহাজ কথা শেষ করে আশেপাশে কাউকে না দেখে বুঝলো সবাই নেমে পড়েছে। ইমরান নিচে এসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, শার্টের হাতে ঠিক করছে। মিনহাজ ওপর থেকে নেমে এসে বলল, চলে যাবি? ইমরান হালকা হেসে সোফায় রাখা ফুলের তোড়া মিনহাজের দিকে বাড়িয়ে দিল। পকেট থেকে একটি চাবির রিং এগিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন ভাই। নিঃশব্দ মিনহাজ। এর মাঝে ড্রয়িং রুমে হাজির হলো বাকিরাও। আবেগ আপ্লুত মিনহাজ প্রশ্ন করল, চাবিটা কিসের? তোমার ডেনিম এবং লেদার ফিকশনের ব্যাগে যে আইডিয়া ছিল তার ফ্যাক্টরি, টিউলিপের ফ্যাক্টরির পাশে ওটা। নামও লাগিয়ে দিয়েছি, নাম পছন্দ না হলে পরিবর্তন করতে পারবে, যে দেখে নিও। কি নাম দিয়েছিস? ম্যাগনিফিসিয়া মোনালিসা। জড়িয়ে ধরল মিনহাজ ইমরানকে। এই অনুভূতি অবর্ণনীয় মিনহাজের জন্য। মোনার জন্যই চেয়েছিল সব গড়ে দিতে। মাঝে মাঝে মনে হয় মেয়েটাকে নিজের কাছে থেকে দূরে যেতে দিবে না কখনো। অসম্ভব কাজটা সে করতেই পারবে না, তবুও করতে হবে। মেয়ে হয়ে জন্ম নিয়েছে, বিয়ে তো দিতেই হবে। মোনা ছাড়া বাকিরা তার জন্মদিন ভুলে যায়। গত রাতে মোনা চুপি চুপি বাবার আলমারিতে নিজের দেওয়া উপহার ও চিরকুট রেখে এসেছিল। রাতে যখন টিপটপ পায়ে মেয়ে রুমে ঢুকে উপহার রাখলো, তখন মিনহাজ সজাগ ছিল। মোনা বুঝতে পারেনি। মেয়ে চলে যাওয়ার পর উপহার খুলে দেখে সেখানে বাবার পছন্দের পারফিউম, পাঞ্জাবি আর ছোট্ট চিরকুট। তাতে লেখা ছিল, সরি বাবা, আর ভুল হবে না, ছোট মনাকে মাফ করে দিও। এটুকুতেই রাগ গলে পানি। সারাদিন যা ছিল রেগে থাকার অভিনয়। মেয়েকে মাঝে মাঝে তার ভুলের জন্য শাস্তি দিতে হয়, তারই প্রয়োগ ছিল সারাদিনের মেয়ের ওপর রাগ করে থাকার ঘটনা। বিদায় নিয়ে ইমরান বেরিয়ে গেল। মোনা তখন গেটের পাশের বাগানে মিন্নির সাথে বকবক করছে। ইমরানকে আসতে দেখে উচ্চ আওয়াজে শুনিয়ে শুনিয়ে ঠোঁট বাঁকিয়ে সুর করে বলল, বন্ধু যখন শত্রু হইয়া আমার বাড়ির পাশে দিয়া হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। থমকে গেল ইমরান। সদ্য জন্ম নেওয়া রোজ নেত্রপল্লব পুজোয় সংবরণ করার প্রচেষ্টা চালিয়ে নিচ্ছে। এই জেনারেশন এত অ্যাডভান্স, কি গান করছে এসব? বিড়বিড় করে আওড়ে যাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্রোধ সর্বদা ধ্বংসের দিকে মানুষকে পরিচালিত করে। ইমরান কোনোভাবেই চায় না এই ছোট্ট প্রাণটা তার রোশানলে পুরুক। তবে উপলব্ধি হয়েছে মিনহাজ ভাই সম্ভবত মেয়েকে বকা দিয়েছে বান্ধবী এবং স্যারের কথা জানতে পেরে। হয়তো তাই এই মেয়ে তাকে শত্রু ভাবছে। মেয়েকে নিয়ে মিনহাজের স্বপ্ন আকাশ সম। এভাবে চোখের সামনে গুড়িয়ে যেতে দেখতে কার ভালো লাগবে? গাড়ি পর্যন্ত গিয়ে ইমরান ভাবছে, একটু বেশি হয়ে গেল না? ফিরে এসে দেখে মোনা আগের জায়গায় বসে বসে কথা বলছে ওর পাখির সাথে। ইমরান গলা ছেড়ে জানান দিল ওর উপস্থিতি। ইমরানকে পেছন থেকে দেখে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। ইমরান মোনার পাশে বেঞ্চিতে বসে বলল, আমাকে শত্রু ভাবার কারণ কি? বাবাকে বলেছেন কেন?
বারে তুমি পচা কাজ করবে আর আমি বললেই বুঝি দোষ? গলা বেঁকিয়ে মোনা প্রশ্ন করলো, কি পচা কাজ করেছি? এই যে পড়ার বয়সে বান্ধবীদের কার সাথে কোন সম্পর্কে এসব নিয়ে আলোচনা ভাবা ভালো কি কাজ? যেমনই হোক বন্ধুর কথা রাখতে হয়। ঠোঁট উল্টে ইমরান মাথা নেড়ে বলল, ওকে প্রমিস রাখবো, তবে একটা শর্তে। কি? ওসব নিয়ে না ভেবে পড়া সুন্দর করে চালিয়ে যেতে হবে। প্রমিস মি? প্রমিস। ইমরান হেসে মোনার মাথার চুলে এলোমেলো করে গাল টেনে দিল। মোনা হেসে বলে, আপনারা গাল টানলে আমার নিজেকে আরো পিচ্ছি মনে হয়। খাত পড়া গালে ইমরান হেসে বলে, ছোটই তো। হাতে ডেইরি মিল্ক এগিয়ে দিল মোনা। ইমরান হেসে বলল, আমি সুগার খাই না। আবার না করলেন? একদিন আমি এই চকলেটই আপনাকে খাইয়ে ছাড়বো, দেখবেন তখন শুধু শুধু চকলেটই করবে। ইমরান এক পেশে হাসি দিয়ে বলতে বলতে চলে গেল। আচ্ছা, দেখে নেব। গতদিন উদযাপন করা হয়নি। আজ অফিসে ঢুকতেই সারা অফিসে বেলুন, ফেরি লাইটে সজ্জিত। নয়ন ইমরানকে দেখে ছুটে এসে বলে, দোস্ত, ভাইয়ের জন্মদিনটা করতে চাই, প্লিজ। ওকে কর, তবে এমন কিছু করিস না যাতে অতিরিক্ত মনে হয়। ভাইগুলো পছন্দ করে না। এতটুকু বলে ইমরান নিজের কেবিনে চলে গেল। আজ মিনহাজের আসতে দেরি হয়ে গিয়েছে, কারণ মোনাকে কলেজে নামিয়ে দিয়ে এসেছে। বাবা মেয়েতে বোঝাপড়া হয়েছে, মোনা গুড গার্ল হয়ে থাকবে, অন্য কোনো দিকে মন দিবে না। আর বাবা তার জন্য একটা জমিদার এনে দেবে। মেয়েকে কলেজে নামিয়ে দিয়ে মিনহাজ অফিসে ঢুকতে জোরে পপার্স ফাটালো সবাই। বিশাল এক কেকের আয়োজন করেছে এমপ্লয়িরা সবাই। কেক কেটে উদযাপন করা শেষে নয়ন বলে, এবার নাচ হবে। মিনহাজ বিষয়টা পছন্দ করেনি। তার এক কথা, অফিস এনভায়রনমেন্ট নষ্ট হবে। তখনই ইমরান বলে উঠল, এমন অফিস এনভায়রনমেন্টের প্রয়োজন নেই যেখানে এমপ্লয়িরা খুশি হয়ে সেলিব্রেশন করতে পারবে না। মৃদু হাসলো ইমরান। নয়নকে ইশারা দিতে জোরে সাউন্ড বক্সে গান ছেড়ে দিয়েছে। মিনহাজ হাসছে। নয়নের নাচ দেখে ইমরান একপাশে এসে দাঁড়ায়, হাত পা ছুঁড়ে নাচছে। মিনহাজ নিজেই ক্লান্ত, ডাক্তার ছুটোছুটি করতে বারণ করেছে। এদিকে নয়ন নাচিয়ে ছাড়ছে। নয়ন তার প্রিয় নায়ক সালমান খানের গানের সাথে সাদাব, তিহান, রাসেল, জোবায়ের সহ সবাইকে নিয়ে লাফাচ্ছে। লাফাতে লাফাতে ইমরান এবং মিনহাজের মাঝখানে এসে হঠাৎ সবাইকে থামিয়ে বলল, এই গানের সাথে নাচ ডেডিকেট করতে চাই আমাদের প্রিয় মিনহাজ স্যার এবং ইমরান স্যারকে, কারণ ওনারা দুজন সত্যি আমার জীবনে আলাদিনের জিনের মতো, আশীর্বাদ স্বরূপ। রেডি স্টাডি গো। तू मेरा हुकुम का तू मेरा किरकाट का सका, मैं अलादीन तू मेरा जिन, नच मेरी जान होके मगन तू छोड़ के सारे किंत परंतु। মিনহাজ হাসছে। অফিসের বাকিরা অনেক এনজয় করছে। আজকে পুরো অফিস এতটাই প্রাণবন্ত ছিল যে বোঝার উপায় নেই এখানে স্ট্রিক্ট একটা রুলস ফলো করা হতো নয়েজের ব্যাপারে। কখনো উচ্চ আওয়াজে শব্দ করা হতো না, গান বাজনা তো অনেক দূর। মাঝে মাঝে সেলিব্রেশন হিসাবে টুকটাক গিটারে গান হতো, তবে সেটা স্বল্প পরিসরে। মেয়েগুলো ভয়ে একপাশে চলে এসেছে তাদের নাচ দেখে। এক পর্যায়ে ইমরান এবং মিনহাজ সরে আসে। মিনহাজ ইমরানের পাশে দাঁড়িয়ে বলল, ওর তো হার্ট অ্যাটাক হবে রে ইমরান, এমন নাচতেছে কেন? নাচতে নাচতে সাদাব এক পাশে এসে দাঁড়ায়। দূর থেকে স্যারদের সাথে সাদাবকে দেখে রিমি, চৈতি এবং তামান্নাও এগিয়ে এসেছে। সেই দিনের পর স্যারের সাথে তেমন আলাপ হয়নি। মিনহাজের প্রশ্নের উত্তরে ইমরান প্রতিউত্তর করল, বাসায় যে পরিমাণ নাচে আর রিক্তাকে নাচায় ওর এতে অভ্যাস আছে, আমার ভয় হচ্ছে হাত পা না খুলে যায়। সাদাবকে পাশে দেখে মিনহাজ ধন্যবাদ জানালো। ইমরান মুচকি হাসি দিয়ে সাদাবের কাঁধে হাত দিয়ে বলল, ওয়েল ডান, আপনার গানটা ভালো ছিল। মাঝে মাঝে কাজের ফাঁকে আনন্দটাকে খুঁজে নেবেন, কাজটাকে উপভোগ করতে পারবেন। সাদাব খুশি হয়ে ধন্যবাদ জানিয়ে বলল, অবশ্যই স্যার, আমার সৌভাগ্য আমি আপনাকে গান শোনাতে পেরেছি, দোয়া করবেন আমার জন্য। ইমরান মাথা ঝাঁকালো। রিমি আঁক বাড়িয়ে এসে হাত সামনে দিয়ে বলল, স্যার আমি রিমি। বাকিটা থতমত খেয়ে গেল। ইমরান ভ্রু কুচকে খানিকটা হেসে বলল, আসসালামু আলাইকুম। রিমি লজ্জা পেয়ে হাত সরিয়ে বলল, সরি স্যার, আসলে পরিচিত হইনি তো তাই।
আমি ভেবেছিলাম আপনি হয়তো এই কালচারে। মিস রিমি, রাইট? ইয়েস স্যার। আমি এই কালচারে অভ্যস্ত না। আমার পরিবারে সে প্রাচীন যুগ থেকেই সালাম প্রচলিত, আর ছেলেদের ক্ষেত্রে গোলাগুলি। এখনো আমার পরিবার তাতে অভ্যস্ত। I can give a suggestion to you. Don't give a hand to touch any male because you are someone's asset. Okay? ওকে স্যার। তামান্না চৈতি অবাক হয়ে দেখছে। তামান্নার কানের কাছে ফিসফিস করে চৈতি বলল, মানুষটা ভালো রে। ভালো ঠিক আছে, ভদ্র, জেন্টালম্যানও, বাবা ভাই ম্যাটেরিয়াল। রেমিটার স্বভাব ঠিক হলো না। ও তো এরকমই, শেখাতে হবে ওকে কিছু। ধমক না দিলে শুধরায় না এই মেয়ে। মেয়েটার হাতে সই, বোতাম লাগাচ্ছে শিপমেন্টের প্রোডাক্টে। বাচ্চা নিয়ে কখনো ফ্যাক্টরিতে আসেনি এর আগে। আজ মা গিয়েছে এক বাসায় কাজ করতে, তাই বাচ্চা নিয়ে ফ্যাক্টরিতে এসেছে ঝুমুর। বাচ্চা কাঁদছে বেশ কিছুক্ষণ হলো, 7 মাসের বাচ্চা। এদিকে ঝুমুরের হাতের কাজটা শেষ করা জরুরি। শিপমেন্টের প্যাকেজিং হচ্ছে। ফ্যাক্টরি ভিজিটের জন্য হেড অফিস থেকে স্যার ম্যাডামরা এসেছে। ওনারা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে। কিছুক্ষণ আগে হালিমা আপাকে বলে একটু দূরে গিয়ে বাচ্চাকে খাইয়ে দিল। এরপরও কাঁদছে, হয়তো পেট ভরেনি। সাদাফের টিম আজ ফ্যাক্টরি ভিজিটে এসেছে। গতবারের শিপমেন্টে নয়ন স্যার খুব করে অপমান করেছে ভালোভাবে রিচেক না করার জন্য। জিপার প্রবলেম ছিল কয়েকটা প্যান্টে। আজ তাই প্রতিটি পোশাক এক্সেসরিজ ঘুরে ঘুরে চেক করছে। রিমিকাকে যেন ধমক দিচ্ছে দেখে ওরা এগিয়ে গেল। তামান্না এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? রিমি রেগে পড়ল, বাচ্চা নিয়ে এরা কেন আসে ফ্যাক্টরিতে? দেখ, ফ্লোর ভিজিয়ে ফেলেছে বাচ্চাটা, আমি পা দিয়েছি ওখানে। ঝুমুর ছলছল চোখে এক বালতি পানি এনে ফ্লোর মুছে রিনির জুতা মুছে দিচ্ছে। সাদাফ রিমিকে ধমকে বলল, হতেই পারে ফুল, এমন কেন করছিস? বাচ্চা মানুষই তো। রিমি তেজি গলায় বলল, আমি বাচ্চার দোষ দিচ্ছি না, দোষ তো মায়ের। ডাইপার পাড়াতে পারেনি। আমি আজই নয়ন স্যারকে জানাবো বাচ্চা কাচ্চা নিয়ে এরা কেন আসে ফ্যাক্টরিতে। ঝুমুর ওড়নায় চোখের পানি মুছে বলল, ম্যাডাম, গরিব মানুষ, এত ডাইপার তো কিনতে পারি না। আর বাচ্চা কাইন্দাতে পড়াইলে অ্যালার্জি হয়। একটা আছে ব্যাগে, ওইটা পড়াই দিতাছি। সারাদিন থাকবে বইলা পড়াই নাই। এমন ভুল হইব না, মাফ কইরা দেন। বড় সাপড়ে বইলেন না ম্যাডাম। তিহান চৈতি খেপে গিয়েছে রিমির ব্যবহারে। সবার সামনে কিছু বলছে না। রিমি পুনরায় ধমকে বলল, এখন যে এত সময় নষ্ট করলে, 11টা বেজে যাচ্ছে। এরপর বলবে লাঞ্চ টাইম। শিপমেন্ট 3টায়, কাজ শেষ করবে কে? কত কাজ বাকি এখনো? হালিমা এগিয়ে এসে জানালো সে করে দিবে। হালিমাকেও ধমকে দিল রিমি। বাচ্চা তখন হালিমার কোলে। ভয় পেয়ে বাচ্চা আরো জোরে চিৎকার দিল। কেউ একজন বলে উঠল, বাচ্চাকে ডায়াপার পরান। গুরুগম্ভীর ভারী গলার স্বর শুনে সকলে পেছনে ফিরে দেখে চেয়ারম্যান স্যার। একসাথে সালাম দিল। ঝুমুর থরথর করে কাঁপা শুরু করলো। হালিমা সহ বাকি শ্রমিকরা আটকে উঠল। থমকে গেল সবার কাজ। ঝুমুর হাতের বালতি রেখে হালিমার কোল থেকে বাচ্চাকে নিয়ে যাবে, তখন পুনরায় স্যারের গলা, ব্যাগে বেবি পাউডার থাকলে আগে সেটা লাগান, এরপর ডায়াপার পরান। এতে বাচ্চার অ্যালার্জির প্রবলেম কম হবে। সৌভাগ্যক্রমে ব্যাগে পাউডার ছিল। বাচ্চাটা ঘামায় তাই রাখা। তড়িঘড়ি করে ঝুমুর জামা পাল্টে ডায়পার পরিয়ে দিল একটু সাইডে গিয়ে। 5 মিনিটের মধ্যেই কাজ শেষ। এর মাঝে নয়ন এবং মিনহাজ উপস্থিত হলো। এদের দেখে রিমির সাহস বেড়ে গেল। জোর গলায় বলল, স্যার, আমি এতক্ষণ এই কারণে বকছিলাম এই মহিলাটাকে, কেন বাচ্চাকে নিয়ে কাজে এসেছে। কতখানি সময় হ্যাম্পার হলো আমাদের। ইমরান ঘাড় ঘুরিয়ে রিমির দিকে তাকালো, অনেকটাই শীতল চোখে। এই চোখ যেন বলছে চুপ করতে, নতুবা এক্ষুনি খারাপ কিছু হবে। নয়ন এবং মিনহাজকে পুরো ঘটনা এখানকার স্টোর এক্সিকিউটিভ জুয়েল জানিয়েছে। দুইজনই ভীত সন্ত্রস্ত। ঝুমুর বাচ্চা নিয়ে একপাশে দাঁড়িয়ে বলে, স্যার, আর এমন ভুল হইব না, মাফ কইরা দেন। বাসায় কেউ নাই আজকে, আম্মাও কামে গেছে। আরও কিছু বলতে চেয়েছিল মেয়েটা। ইমরান হাত দিয়ে থামিয়ে বলে উঠল,
খাইয়েছেন বাচ্চাকে? ঝুমুর ওপর নিচ মাথা নাড়ে আস্তে করে বলে, পেট ভরে নাই মনে হয়, তাই কান্তাছে। ব্যাগে বাচ্চার খাবার আছে? ঝুমুর চোখ মুছে হ্যাঁ মাথা ঝাঁকায়। নিয়ে আসুন। হালিমা ঝুমুরের ব্যাগ হাতিয়ে একটা দুধের ফিডার পায়, ওটাই এগিয়ে দেয়। ইমরান সবাইকে চমকে দিয়ে ঝুমুরের কোল থেকে বাচ্চাকে কোলে নিয়ে হালিমার হাত থেকে ফিডার নিল। উপস্থিত সকলের চক্ষু ছানা বড়া। এ যেন কোনো এক অভূতপূর্ব ঘটনা, যা কেউ কখনো শোনেনি, কখনো দেখেনি এবং ভাবনাতীত। সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে বলে বাচ্চার দিকে ফিরে বলল, চলুন আম্মু, আমরা খেয়ে অনেক খেলা করব। মা কাজ করুক, আজকে আপনি আঙ্কেলের সাথে সময় কাটাবেন। বাচ্চা মেয়েটার গালে আদুরে চুমু দিয়ে সোজা নিজের কেবিনের দিকে হেঁটে চলে যাচ্ছে। ঝুমুর ওড়নায় মুখ চেপে কেঁদে দিল। এত ভালোবাসা মেয়েটা আশা করেনি। নয়ন এবং মিনহাজ একে একে অন্যের দিকে তাকিয়ে সেরা হাসিটাই দিল। এটাই তো তাদের ইমরান, ভালোবাসার ইমরান। সারা জীবন সবাইকে আগলে রেখেছে। জাত, দল, গোত্র কোনো কিছুতেই ভেদাভেদ দেখা যায়নি মানুষটার মাঝে। সেও তো একজন বাবা। সন্তান লালন শিখতে চাইলে তার কাছ থেকে শেখা যাবে, অবাকের কিছু নেই। সাদাব, তিহান, চৈতি ও রিমি বিস্মিত। সাদাব মুখ ফুটে রিমিকে উদ্দেশ্য করে একটা কথাই বলল, আর যাই হই না কেন আমরা মানুষ হতে পারলাম না, ধিক্কার নিজেদের জন্য। সামনে থেকে কাজ দেখতে চলে গেল। শ্রমিকদের মুখে মুখে গর্বের হাসি। তাদের মালিক এত ভালো, অথচ সেদিন কত বড় ভুল করত যদি কাজে না ফিরত। শেষ মুহূর্তে সবাই কাজে ফিরেছিল। মালিক সেদিন সবাইকে দুপুরে বিরিয়ানি খাইয়ে মিষ্টি খাইয়েছে। ভাগ্য করে এমন মালিক পাওয়া যায়। তাদের তিনটা মালিকই মাটির মানুষ। নয়ন স্যার আর মিনহাজ স্যারের কাছে মাপ চেয়েছিল আঘাত করার জন্য। আজকের ঘটনাটা দেখার মতো ছিল। ঈশানের কোচিং থেকে ফোন এসেছে। প্রথমে ইমরান ঘাবড়ে গিয়েছিল পায়ের ব্যথাটা বেড়েছে কিনা ভেবে। পরে ধারণা বদলে গেল কোচিংয়ের বড় ম্যাডামের কথায়। কিছুটা ভাবুক ভঙ্গিতে কথা বলে ইমরান আসছে জানিয়েছে। নয়ন এবং মিনহাজের কাছে দায়িত্ব সঁপে দিয়ে বেরিয়ে পড়ল। ঝুমুরের কাজ শেষ হয়নি। খাইয়ে ইমরান ঘুম পাড়িয়ে দিয়েছে শিশুটিকে। ইমরানের রুমে ঘুমাচ্ছে। যাওয়ার সময় ঝুমুর বেরিয়ে আসলো ইমরানের সামনে, হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করছে। পা ছুঁয়ে সালাম করতে যাবে, দু কদম পিছিয়ে গেল ইমরান। ঝুমুরকে কড়া করে বলল, পায়ে হাত দেওয়া আমার পছন্দ না, এই কাজ কখনই করবেন না। স্যার, আমি আপনার থেকে অনেক ছোট, আপনার মেয়ের মতো, আপনি কইরা বললেন না। ইমরান হালকা হেসে মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, ভালো থাকো। একটু পরপর যেয়ে মেয়েকে দেখে আসবে। আমি গায়ে টাউল জড়িয়ে দিয়েছি, এসে টেম্পারেচার নর্মালে আছে। ঝুমুর মাথা কাত করে কাজে চলে গেল। তিহান রিমিকে বলল, মাথা ঠান্ডা আছে, যা মাপ চেয়ে নে। সাদাফ রিমির হাত ধরে যাওয়া আটকে বলে, আজ নয় কাল বলিস, ওটা ঝুমুরের জন্য ভালো, তোর জন্য নয়। বাকিরাও মত দিল। শুকনো ঢোক গিলল রিমি। কোচিংয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30। বাচ্চাদের ছুটি একটাই। ঈশান বাংলাদেশি পরিবেশে অ্যাডজাস্ট হতে পারছে না, তাই ভালো স্কুলে ভর্তির আগে নাম করা কোচিংয়ে দিয়েছে ইমরান, যাতে করে ঘাটতিগুলো ঠিক করে নিতে পারে। কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালিকার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে জানতে পারল এক ছেলে অভিযোগ করেছে ঈশানের নামে। ম্যাডাম এই ছেলের অভিভাবকদের ডাকলেন। ছেলেরাও এসেছে। ঈশান চুপচাপ বাবার পাশে দাঁড়িয়ে আছে। ইমরান ছেলেকে দেখে কিছুটা শঙ্কিত হলো। ছেলের চেহারা খানিকটা মলিন। ইমরান ছেলেকে আগলে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, প্রিন্স, মন খারাপ কেন? ঈশানের চোখ ছলছল। আস্তে করে বলে, গালি দিয়েছে আফনানকে। ইমরান জিহবায় কামড় দিয়ে ছেলেকে বুঝালো। ছি। ঠোঁট উল্টে প্রশ্ন করলো, বেশি পচা গালি? কি গালি? ইউ ব্লাডি ফুল। এটা ঠিক হয়নি প্রিন্স। সরি পাপা। কিন্তু আমি অন্য কিছু ভেবেছিলাম। ইমরান মুচকি মুচকি হাসছে। ঈশান বাবার দিকে কৌতূহল চোখে তাকিয়ে আছে। ভ্রুকুচকে ভাবছে বাবা কি ভাবলো। ইমরান ছেলেকে আর একটু কাছে টেনে বলল, আমি ভেবেছি কোনো মেয়েকে আই লাভ ইউ বলেছো। পাপা। ঈশান লজ্জায় রঙিন হয়ে গিয়েছে। এদিকে বাবা ছেলের খুনসুটি দেখছে অন্যরা। বুঝতে পারছে না কি নিয়ে এদের মাঝে আলাপ চলছে, তবে দেখতে সুন্দর লাগছে। পরিচালিকা ম্যাডাম গলা ছেড়ে বললেন, মিস্টার ইমরান।
দেখুন, আমরা তো বাচ্চাদের ম্যানার যতটা সম্ভব শেখাই, তবে পরিবার শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান। বাচ্চারা যদি পড়তে এসে গালি দেয়, ব্যাপারটা খুবই দুঃখজনক। জানি ঈশানের মায়ের সাথে আপনি সেপারেশনে আছেন, সিঙ্গেল ফাদার, তবুও যদি একটু দেখতেন ব্যাপারগুলো। এভাবে হলে তো ঈশানকে আমরা রাখতে পারবো না। এছাড়া ওকে নিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। ভালো কোনো স্কুলে ভর্তি করাতে পারবেন না।